আইরিন কাঁদছে, চোখের জলে গালে বন্যা ছুটেছে প্রায়। এমনি মেয়েটা ক্যাটকেটে ফর্সা, নাক থেকে সারা মুখ লাল হয়ে ফুলে গেছে আরো। মেয়ের লাগাতার কাঁপানোর শব্দে মহা বিরক্ত হলেন রোকসানা। সূচক শব্দ করে বললেন, কেন কাঁদছো তুমি? তখন সবার সামনে আমার নাক যা কাটার কেটে, এখন এসব চোখের জল নাকের জল এক করার মানে কি? আইরিন হেসকি তুলে বলল, মাম্মাম তুমি আমাকে বোঝো না, একটুও বোঝো না। আমি বুঝতেও চাই না। তুমি আজ যা বেহাপানাটা দেখালে, লজ্জায় মরে যাচ্ছিলাম আমি। স্বার্থর থেকে তোমাকে আমি দূরে থাকতে বলেছিলাম, সেখানে তুমি ওকে ভাত ডাল বেড়ে বেড়ে খাওয়াচ্ছ, আবার ওর কোলেও উঠতে চাচ্ছিলে। সে মনিও আইরিন, আমি জাস্ট ভাবতে পারছি না। আইরিনের কণ্ঠে অটল জেদ। আমি কেন ওনার থেকে দূরে থাকবো? আই লাভ হিম মাম্মা। আমি বলেছি তোমাকে। রোকসানা চেঁচিয়ে উঠলেন, আমিও তোমাকে বলেছি ও বিবাহিত, কোনোদিন ওর সাথে তোমার কিছু হবে না। মাম্মা তুমি তো নিজেই দেখতে পাচ্ছ ওরা আলাদা থাকে, যে যার মতো। তাহলে কিসের বিয়ে, কিসের বিবাহিত? রোকসানা অতিষ্ঠ হয়ে বললেন, ফর গড সেক আইরিন, আর কোনো নির্লজ্জতার পরিচয় দিও না। ওরা আইনত স্বামী স্ত্রী। বিয়েটা ফ্রড হোক যাই হোক, স্বার্থ ক্যান্সেল করেছে কি? করেনি। কাবিননামা নামক বস্তুটা এখনো ওর কাছেই আছে। তাই তুমি যা কিছু করছো এগুলো খুব নোংরা লাগছে দেখতে। ধীরে ধীরে মানুষ তোমাকে চরিত্রহীনার আখ্যান দেবে আইরিন। আচ্ছা ধরো তর্কের খাতিরে মেনে নিলাম স্বার্থর তুষির ওপর ইন্টারেস্ট নেই, কিন্তু কতদিন? তুষি দেখতে সুন্দরী, সারাদিন স্বার্থের সামনে ঘুরে বেড়ায়। আমি নিজে ওদের চোখাচোখি দেখেছি। স্বার্থ যে পরবর্তীতে কোনোদিন তুষির ওপর গলে যাবে না তার কি গ্যারান্টি? আজ তোমার জেদ অনুযায়ী আমি তোমাকে ওর দিকে এগিয়ে দিলাম, কিন্তু স্বার্থ তুষির ওপর ঘুরে গেল, তখন কি করবে? এর মানে তুমি আমার জন্য কিছু করবে না মাম্মাম? করতাম যদি স্বার্থ স্টিল নাও ব্যাচেলার থাকতো। এখন আর কিছু করার নেই। আইরিন শক্ত গলায় বলল, আমি কিন্তু এত সহজে হাল ছাড়বো না মাম্মাম। রোকসানার গাল শুদ্ধ তেতো হয়ে বসলো। বীতস্পৃহ হয়ে বললেন, তোমার যা ইচ্ছে তুমি করো। ঘর থেকে বের হতে নিলেই পেছন হতে চেঁচিয়ে উঠল আইরিন, আমি ওনাকে ছাড়া মরে যাবো মাম্মাম। রোকসানা চোখ বুঝে শ্বাস নিলেন, কঠোর ভাষায় বললেন, এসব বলে লাভ নেই। স্বার্থের জন্য সুইসাইড করবে এতটাও ন্যাকা তুমি নও, আমি জানি। তারপর বেরিয়ে গেলেন তিনি। আইরিন রাগে বালিশটা ছুঁড়ে মারলো ফ্লোরে। ইউসা অ্যাসাইনমেন্ট করছিল। তুষি পা টিপে টিপে এসে পেছন থেকে চোখ জোড়া চেপে ধরলো ওর। লেখা থামিয়ে হাসলো মেয়েটা। ফটাফট বলল, আমার ঘরে চাঁদ এসেছে? তুষি চোখ ছেড়ে ঘুরে এসে বিছানায় বসলো। মুখ গোস করে বলল, তাও তো আমি এলাম, তুমি তো এখন আর আসোই না। কি করব বলো? এতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, লিখতে লিখতে আঙ্গুল ব্যথা করছে এখন। এজন্যই বলি আমার ঘরে শিফট হয়ে যাও। সারাদিন একসাথে থাকবো, আর আলাদা করে ওপর নিচ করতে হবে না। তুষি সরল গলায় বলল, আমার ওই ঘরটার ওপর ভীষণ মায়া পড়ে গেছে। নিজের হাতে গোছগাছ করেছি তো, তবে আমি তো মাঝে মধ্যে এসে থাকবো বলেছি। ইউসা বলল। মিন্তো বলল, মায়ের সাথে তোমার সব মিটে গেছে? ভাবলাম ছোট একটা জীবন রাগ করেই কাটিয়ে দিলে ভালোবাসবো কখন। ইউসা স্ফূর্ত কণ্ঠে বলল, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুষি হাসলো। পরপরই সচকিতে বলল, তোমার জন্য একটা জিনিস আছে, দাঁড়াও। ওনার ভাঁজ হতে বেলির গাজরাটা বের করে টেবিলে রাখলো সে। খুব আনন্দ নিয়ে বলল, অয়ন ভাই এনেছে তোমার জন্য। ইউসার চকচকে মুখখানা অমনি মলিন হয়ে গেল। বিমর্ষ চোখে সতেজ ফুলের গাজরাটাকে দেখলো এক পল। ও জানে এই ফুল ওর নয়, ওর জন্য অয়ন ভাই আনেনি। জোর করে হাসলো তাও। তুষি ভ্রুকুসকে বলল, কি হয়েছে, খুশি হওনি? টেনে টেনে গলার স্বর ধরে রাখলো ইউসা। কেন হব না, হয়েছি, ভীষণ খুশি হয়েছি। তুষি উঠে এসে কাঁধে হাত রাখলো। কি হয়েছে তোমার ইউসা? মুখটা এমন বিষণ্ণ কেন? আর সেদিন যে বললে আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসে না, কেন বলেছিলে? এখনো কিন্তু বললে না আমাকে। তোমাকে তো অয়ন ভাই ভালোবাসে, তাহলে ওনার সাথে কি ঝগড়া হয়েছে? আরে না না, ঝগড়া কেন হবে? আমরা এখন ওসব ঝগড়াঝাটিরও ঊর্ধ্বে চলে গেছি তুষি। কতটা ঊর্ধ্বে তুমি নিজেও জানো না। আর ওই কথাটা তো আমি তোমার জন্য বলেছিলাম। তোমার দুঃখকে আমি নিজের দুঃখ ভাবি যে, তাই। তুষি এত কথার মারপ্যাচ ধরতে পারলো না। সরল বিশ্বাসে মাথা ঝাঁকালো। পরপরই বলল, দেখেছো অয়ন ভাই তোমার পছন্দ অপছন্দের কতটা খেয়াল রাখেন। ঠিক মনে করে ফুল এনে আমাকে দিয়ে পাঠালো। ইউসা দীর্ঘশ্বাস ফেলে ফুল মুড়িয়ে ড্রয়ারে রেখে দিল। তুষির মাথায় হুট করে একটা কিছু খটখট করে ওঠে। টেবিলের কাঠে নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে উসখুস করলো বেচারি। অয়নের কিছু কথাবার্তায় আজকাল ওর ভীষণ অস্বস্তি হয়। ওই যে সেদিন বলল তোমার জন্য সব পারবো, তারপর ওর হাসির প্রশংসাও কেমন করে করলো
বলল তখন। আজ আবার বলল আমাদের মাঝে ধন্যবাদ কিসের? তুষির যে একদম এগুলো গায়ে লাগেনি তা না, শুধু বড় ভাই ভেবে এড়িয়ে গিয়েছে। কিন্তু এসব তুষি ইউসাকে কি করে বলবে? দুজনের অত সুন্দর সম্পর্কটাতে একটা অহেতুক ভেজাল হবে না? ইউসা খেয়াল করতেই বলল, কিছু বলতে চাইছো মনে হয়? না কিছু না, আমি আসি, তুমি লেখো। তুষি যেতে নিলে ইউসা ডাকলো, শোনো তুষি। ফিরল ও। কাল কত তারিখ জানো? তুষি একটু ভেবে বলল, সেপ্টেম্বরের 4। কেন? ইউসার ঠোঁটে মৃদু হাসি। কাল মেজ ভাইয়ার জন্মদিন। তুষির চোখের দৃষ্টি থমকে গেল। 2 সেকেন্ডের পর ছোট্ট করে বলল, ও উইশ করবে না? না। আমার উইশের জন্য কি আর উনি বসে থাকবেন? তুষি বেরিয়ে যায়। ইউসা ফোঁস করে শ্বাস ফেলে নজর ফেরায় খাতাতে, কিন্তু কিছু যাতনার দাবদাহে ভেতরটা চৌচির হয়ে খাক হলো তার। টের পেল বুকের কোথাও খুব সূক্ষ্ম ব্যথা কিলবিল করে ঘুরছে। ড্রয়ার খুলে ফুলের গাজরা তুলে বাইরে আনলো সে। চোখের ভেতর জ্বলে পুড়ে এক ঝটকা বর্ষা ছুটছে সহসা। টুপ করে 2 ফোঁটা ছিটকে পড়লো পৃষ্ঠায়। ইউসা তড়িঘড়ি করে সেই জল মুছে ফুলটা ছুঁড়ে মারলো ডাস্টবিনে। এই মায়া সে বাড়াবে না, শক্ত হবে, খুব শক্ত, যতটা শক্ত হলে অয়নের সংসার দেখলেও ওর হৃদয় কখনো ছিঁড়ে না যায়। স্বার্থ সুধীর পায়ে ঘরের ভেতর পায়চারি করছে। থুতনিতে আঙ্গুল ডলতে ডলতে হাঁটছে এদিক ওদিক। হঠাৎ থামলো, ঠোঁট কামড়ে ভাবলো, সত্যি কি অয়ন তুষিকে পছন্দ করে? পরপর মাথা ঝাঁকিয়ে বলল, নয়, তা কেন হবে? অয়ন জানে তুষির সাথে আমার বিয়ে হয়েছিল, ও এসব কখনো করবে না। হতে পারে কাজিন সিস্টার ভেবে ফুল এনে দিয়েছে, এটা আর এমন কি ব্যাপার? আমিও ইউসাকে অনেক কিছু কিনে দেই, হয়তো বা অয়নও তুষিকে সেভাবেই ট্রিট করে যেভাবে আমি ইউসাকে করি। তাহলে কি তুষি ওকে পছন্দ করে? ভাবতেই স্বার্থের বুকে দুম করে লাগলো কিছু একটা। কেমন ব্যগ্রচিত্তে ভাবলো, বুলশিট, শি লাইকস মি। ওই দিন তো খাতায় আমার কথাই লিখেছিল, সাথে কি একটা উদ্ভট নাম দিয়েছে, বিটকিল। হোয়াটস কাইন্ড অফ নেম ইজ দ্যাট? কি মানে এই নামের? ওই চোর যখন দিয়েছে মানেটা নির্ঘাত খুব খারাপ কিছুই হবে। চোরটা আমার সম্পর্কে কি জানে যে এই এত বাজে নাম দিল? ও জানে ইউনিভার্সিটিতে কত মেয়ে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য কত কি করতো। ডিপার্টমেন্টের কত মেয়ে স্বার্থ আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলেছিল। কোনো ধারণা আছে ওর? যেখানে আমি সারা জীবন মেয়েদের পাত্তা না দিয়ে এলাম, সেখানে এই চোর এখন আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, ভাইয়া ডাকছে, আবার দুপুরে ভেঙালো। দিনের পর দিন সাহস বেড়েই যাচ্ছে শুধু। যেই শুনেছে ও চাচুর মেয়ে প্রিন্সেস ডায়না ভাবছে নিজেকে। ফের হাঁটা ধরলো স্বার্থ। পরপরই থামলো, আবার সতর্ক চোখে ভাবলো, ওয়েট এ মিনিট, আচ্ছা আমার কেন এত রাগ হয়? অয়নকে তুষির আশেপাশে দেখলে মেজাজ এত বিগড়ে যায় কেন? এটা কি শুধু অয়নের পাশে দেখলে হয়, নাকি অন্য কারো সাথেও? আমি কি তাহলে সত্যি জেলাস? না, আমি তো এরকম ছিলাম না। সৈয়দ স্বার্থ আবরার। এত সিলি ব্যাপার নিয়ে আমি কেন জেলাস হব? তাহলে এতক্ষণ এতগুলো কথা বললাম কেন? গড, আই হ্যাভ টু চেক মাই সেলফ। তারপর তৎপর হাতে ফোন তুললো স্বার্থ। ব্যস্তভাবে ডায়াল করলো কাউকে। কানে গুজেই বলল, হ্যালো, দেশে এসেছিস? হাসনা আজ এশার নামাজে দেরি করে দাঁড়িয়েছিলেন। জায়নামাজ গুছিয়ে উঠলেন সবে। আচমকা তুষি ভো দৌড়ে ঘরের ভেতর ঢুকলো। চেঁচিয়ে ডাকলো, দাদি। হঠাৎ ব্যাপারটায় চমকে আর্তনাদ করে উঠলেন তিনি। ও মা গো, কেডা? তুষি শ্বাস টানছে। এরকম হাঁপাতে দেখে বললেন, গলায় অজগর ঢুকছেনি, এমন করস কে? ওহো দাদি, আই নিড ইউ, ইউ হেল্প মি আর নো হেল্প মি। হাসনা ক্লান্ত গলায় বললেন, আল্লাহর ওয়াস্তে মাইনা নিছিলাম এই বাড়িতে আইসা তোর ইংরেজির ভূত নামছে, কিন্তু না, অহনো নামে নাই। তুষির চোখ পড়লো দেয়াল ঘড়িতে। 11:30 বাজে। অমনি অধৈর্য হয়ে বলল, আরে দাদি এত কথা বলো না, বসো এখানে। দুহাত ধরে দাদিকে খাটে বসিয়ে সুই সুতার সাথে একটা কাপড় দিয়ে বলল, দাদি আমাদের বালিশে কি যেন একটা সেলাইয়ের ফোর করেছিলে, ওটা অনেক সুন্দর, আমাকে জলদি জলদি করে একটু শিখিয়ে দাও তো। এডি শিক্ষা কি করবি? লাগবে দাদি, কথা না বলে দাও। তুই পারবি না বু, অনেক খাটনি, সুই ঢুকবো হাতে, আমারে দে, আমি করি। এটা আমাকেই করতে হবে দাদি, আমার একটা বিশেষ দিন আজ, তুমি শেখাও, আর সুতা কিভাবে গাঁথতে হয় তাও শেখাও। হাসনা নাতনির জেদ সম্পর্কে জানেন, তাই কথা না বাড়িয়ে ব্যস্ত হলেন কাজে। তুষি সবটা খুব মনোযোগ দিয়ে দেখলো। কাজ শেষেই সুই সুতা টেনে নিয়ে বলল, ওকে থ্যাংক ইউ। তারপর ছুটে বেরিয়ে গেল ফের। হাসনা কিছুই বুঝলেন না। মেয়েটা অত দুরন্ত,
ক্লান্ত। দুদণ্ড পাশে এসে বসারও ফুরসত নেই, তাও গাল ভরে হাসলেন তিনি। সেই চোর তুষি আজ কত বদলে গেছে, সেলাইও শিখছে এসে। সার্থর ঘুম ভাঙল সকালে। শনিবার হওয়ায় আজ থানার চাপ নেই, কিন্তু একটা বিশেষ কাজ আছে ওর। একেবারে ঝকঝকে শার্ট প্যান্টে তৈরি হয়ে বের হলো তাই। দরজা টেনে খুলতেই কিছু একটা ঝুপ করে ওপর থেকে খসে পড়ল ঘাড়ে। সহসা একটু থমকালো ছেলেটা, চোখ নামিয়ে কপাল কুঁচকে চাইল। কাঁধের ওপর একটা সাফেদ রুমাল লেগে আছে। সার্থ অবাক হয়। রুমাল হাতে নিয়ে ছাদের দিকটা এক পল মাথা তুলে দেখে। এই জিনিস এখানে কোত্থেকে এলো? ওই পাশ উল্টাতেই বিভ্রান্ত চোখ মুখ অমনি টান টান হয়ে বসলো। খুব ভাঙা ভাঙা হাতে ক্যাপিটাল ইংরেজিতে লেখা, শুভ জন্মদিন। পুরোটা সুতো দিয়ে বোনা, আঁকাবাঁকা ফোর, পাশে দুটো গোলাপও এঁকেছে। সার্থ গালের ভেতর জিভ নেড়ে কি যেন ভাবলো। পরপরই রুমালটাকে পাশের বড় ফুলদানিটার ওপর রেখে দিল। আবার ঘরের ভেতর ঢুকেই ধরাম করে আটকে দিল দরজাটা। পিলারের ওপাশে থাকা তুষি ছলকে উঠল শব্দে, উকি দিল ঘাড় নামিয়ে। রুমাল বড় ফুলদানির ওই নকল ফুলের ডালে ঝুলছে। অমনি মেয়েটার সারা মুখ বিষণ্ণ বিরস ব্যথায় নীল হয়ে গেল। খণ্ড হলো বুকের ধার। আর্ত চোখে শত ফুটো হওয়া আঙ্গুলটা তুলে দেখলো এক পল। কাল সারারাত জেগে ও এটা সেলাই করে বানিয়েছে। কতবার সুই ঢুকেছে চামড়ায়। এক ফোঁটাও ঘুমায়নি বলে এখনো মাথার এক পাশ টনটন করছে ব্যথাতে। অথচ উনি খুশি তো দূর, সাথেও রাখলেন না, এভাবে ফেলে দিলেন। অবশ্য যে মানুষ ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া ব্যবহার করে না, তার কাছে ওই সামান্য এক টুকরো কাপড়ের রুমাল কি আর রেখে দেয়ার জিনিস? ও একটু বেশি আশা করে ফেলল বুঝি? তুষি মন খারাপ করে চুপচাপ নিচে নেমে এলো। ঠিক তার 2 সেকেন্ড পরেই খুব আস্তে করে দরজা খুলল সার্থ। নিচে চেয়ে দেখলো চলে যাচ্ছে তুষি। অমনি তাড়াহুড়ো করে রুমাল হাতে নিয়ে ফের মেলল সে। লেখাটা আবার পড়ে নিঃশব্দে ঠোঁটের কোণ তুলে হাসলো। এর মধ্যেই তার স্বরে ফোন বাজলো ওর। সার্থ তড়িঘড়ি করে রুমাল পকেটে ভরে ফোন বের করতেই স্ক্রিনে লেখা উঠল, জামিল।